ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রসুলপুর মহল্লায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব ধর্মের মানুষরাই মিলেমিশে বসবাস করত বছরের পর বছর ধরে। একে অন্যের সুখ দুঃখের সঙ্গী তারা। ওই মহল্লাতেই দুটো নামকরা পরিবার বাস করত। একটা পরিবার ছিল পঙ্কজবাবুর। পঙ্কজবাবু তার স্ত্রী সাবিত্রী আর একমাত্র মেয়ে কল্যাণীকে নিয়ে থাকত। কল্যাণী, কেমন আছো তুমি? ভগবান আমায় খুব ভালো রেখেছে ফাতেমা। তুমি কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা আমাকে খুব ভালো রেখেছেন। কল্যাণী, তুমি স্কুলে যাচ্ছ বুঝি? আমিও মাদ্রাসায় যাচ্ছি, চলো একসাথে যাই। ফাতেমা, আমি একটু বাবার সবজির দোকানে যাব। বাবা সকালবেলা না খেয়ে বেরিয়ে গেছেন, তাই আমার মা এই খাবারগুলো তার জন্য দিয়ে দিয়েছেন, সেগুলোই দিতে যাব। তোমার তো আবার মাদ্রাসায় যেতে দেরি হয়ে যাবে, তুমি চলে যাও ফাতেমা। আরে না কল্যাণী, তোমার মাদ্রাসা আর আমার স্কুল তো একই রাস্তা দিয়ে যেতে হয়। চলো আমরা কাকা বাবুর দোকানে ভাতের বাটিটা দিয়ে একসাথেই চলে যাব। আচ্ছা ঠিক আছে ফাতেমা, চলো তাহলে। এরপর ফাতেমা আর কল্যাণী দুজনেই চলে গেল পঙ্কজবাবুর সবজির দোকানে। নমস্কার বাবা, এই নাও তোমার খাবার। মা পাঠিয়েছে, গরম গরম তোমাকে খেয়ে নিতে বলেছে। খুব ভালো করেছো খাবার এনে, আমার খুব ক্ষুধা পেয়েছে। কাকা বাবু, আপনি কেমন আছেন? আরে ফাতেমা, তুমিও এসেছো দেখছি। ভগবান খুব ভালো রেখেছে মা। তুমি কেমন আছো ফাতেমা? আলহামদুলিল্লাহ কাকা বাবু, আল্লাহ তাআলা আমাকে খুব ভালো রেখেছেন, শুক্রিয়া। কল্যাণী, এক কাজ করো, ফাতেমা এসেছে, ওকে তো আপ্যায়ন করতে হবে। ওই দোকান থেকে আমার কথা বলে দুজনে দুইটা আইসক্রিম নিয়ে যাও। আচ্ছা বাবা, ঠিক আছে। এরপর ফাতেমা আর কল্যাণী দুজনে দুটো আইসক্রিম খেতে খেতে ফাতেমা মাদ্রাসা আর কল্যাণী স্কুলের পথে রওনা দিল। এভাবেই হিন্দু আর মুসলিম ওই মহল্লাতে বেশ সুখে শান্তিতেই দিন কাটাচ্ছিল। কিন্তু হঠাৎ করে দেশে ছাত্র আন্দোলনের মুখে পড়ে দেশের সরকার পরিবর্তন হয়ে গেল। সরকারের গুরুত্বপূর্ণ লোকেরা সবাই পালিয়ে ভারতে চলে গেল। এরপরেই বেঁধে গেল যত বিপত্তি। একদিন ফাতেমার বাবা আব্দুর রহমান টিভি দেখছিল, তখনই একটা খবর সামনে চলে এলো। হিন্দুদের উপর নির্যাতনের ঘটনায় গোটা রাজ্যের হিন্দু সমাজ গর্জে উঠেছে। আব্বুজান, টিভিতে এসব কি দেখাচ্ছে? আমাদের দেশে মুসলিমরা কি হিন্দুদের উপর অত্যাচার শুরু করেছে? না মা, মুসলিমরা কখনোই এদেশের হিন্দুদেরকে অত্যাচার করেনি আর করবেও না। এটা ভুল নিউজ প্রচার হচ্ছে। আসলে এটা করছে ভারতীয় মিডিয়া, যাদের ন্যূনতম কোনো জ্ঞান বুদ্ধি নেই। কোনো রকম তথ্য প্রমাণ ছাড়া নিজেদের ইচ্ছে মতো যেমন পাচ্ছে তেমন খবর প্রচার করে যাচ্ছে। এই তো আমাদের মহল্লাতে পঙ্কজবাবু আছেন, তুমি তো তার মেয়ের সাথেই একসাথে স্কুল মাদ্রাসায় যাও। কই, কখনো কি তুমি শুনেছ যে তাদেরকে অত্যাচার করা হয়েছে? না আব্বুজান, কল্যাণী তো আমার খুব ভালো বন্ধু। আমরা একসাথে রোজ মাদ্রাসা আর স্কুলে যাই। আর তাছাড়া এই মহল্লায় তো আরো অনেক হিন্দু পরিবার বাস করে। হিন্দু পরিবার ছাড়াও বৌদ্ধ, খ্রিস্টান অনেক ধর্মের মানুষ বাস করে এই মহল্লায়। সবার সাথেই তো আমাদের সম্পর্ক অনেক ভালো। আমাদের মহল্লায় তো কোনো সংখ্যালঘু পরিবারকে অত্যাচার করা হচ্ছে না। তাহলে এই মিডিয়াটা এসব কি প্রচার শুরু করেছে আব্বুজান? আর তারা কেনই বা এসব সম্প্রচার করছে? আসলে হয়েছে কি মা, সব ধর্মেই তো দুষ্টু লোক ভালো লোক থাকে। হিন্দু ধর্মেও এমন কিছু দুষ্টু লোক আছে। সেই দুষ্টু লোকগুলোই স্বৈরাচারী সরকারের আমলে অনেক সুবিধা নিয়েছে, অন্যায় অবিচার করেছে। এখন সরকার পরিবর্তন হওয়ায় তারা সংখ্যালঘু সেজে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। ওইসব দুষ্টু লোকদের মধ্যে থেকে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে, সে আবার হিন্দু সংখ্যালঘু। এজন্যই সমস্যাটা তৈরি হয়েছে। কে সে আব্বুজান? কোনো একটি সংগঠনের বহিষ্কৃত নেতা, তাকে অ্যারেস্ট করার পর এই সমস্যা তৈরি হয়েছে।
আসলে সেই সংগঠনটি পরিচালিত হয় ভারতের টাকায়। আর তাছাড়াও আমাদের এই দেশে আগের সরকার থাকাতে ভারত নানানভাবে আমাদের থেকে সুবিধা নিয়েছিল। এখন আর সে সুবিধা পাচ্ছে না, কিন্তু আমাদের এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আমরা আর এখন চাচ্ছি না আমাদের মানচিত্রের উপর কেউ হস্তক্ষেপ করুক। এজন্যই ভারতের সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা আর দাদাগিরি করতে পারবে না। তাই এরকম মিথ্যা বানোয়াট ভিত্তিহীন নিউজ প্রচার করছে। আব্বুজান, এভাবে চলতে থাকলে তো আমাদের দেশের রেপুটেশন খারাপ হয়ে যাবে। সারা বিশ্বে আমাদের দেশের নামে বদনাম হবে। মা ফাতেমা, মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢাকা যায় না মা। মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন, সেটা মিথ্যাই। একদিন না একদিন ঠিক সত্যটা বেরিয়ে আসবেই। তাই সব সময় সত্যের পথে থাকতে হয়। সত্য দিয়েই বিশ্ব জয় করা যায়। ভারত আমাদের দেশের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন, ভারত আমাদের কিছুই করতে পারবে না। শুধু আমাদের এই সংকটময় সময়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে, আর সবাইকে বোঝাতে হবে আমাদের দেশে কোনো সংখ্যালঘু অত্যাচার হচ্ছে না। ঠিক বলেছেন আব্বুজান। কাল শুক্রবার আমাদের মহল্লার সবাইকে নিয়ে আমরা ছোটখাটো একটা মিছিলের ব্যবস্থা করব, আর সেখানে আমরা প্রমাণ করব যে এই দেশে কোনো সংখ্যালঘুকে অত্যাচার করা হচ্ছে না। এতে আপনি কি বলেন আব্বুজান? হ্যাঁ মা, খুব ভালো উদ্যোগ নিয়েছো। এখানে তোমার ভাইয়া ওমরকেও সঙ্গে নিও। আমি তোমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আচ্ছা ঠিক আছে আব্বুজান, আমি তাহলে আজই মহল্লার সবাইকে জানিয়ে দিচ্ছি। এখন আসি আব্বুজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর ফাতেমা গিয়ে মহল্লায় তার সকল বন্ধুকে জানিয়ে দিল। ফাতেমা, ওমর, মাহাতি সবাই মিলে সিদ্ধান্ত নিল যে তাদের মহল্লায় কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার হচ্ছে না, সেটা তারা সবার কাছে তুলে ধরবে। এজন্যই তারা শুক্রবারে একটা বিক্ষোভ মিছিলের ব্যবস্থা করলো। ভারতীয় আগ্রাসন বন্ধ করো, বন্ধ করো, মিথ্যা নিউজ প্রচার বন্ধ করো, বন্ধ করো। সংখ্যালঘুরা আমাদের ভাই, আমাদের বোন। এদেশে কোনো সংখ্যালঘু অত্যাচার হচ্ছে না, হচ্ছে না। ভারতীয় আগ্রাসন বন্ধ করো, বন্ধ করো, মিথ্যা নিউজ প্রচার বন্ধ করো, বন্ধ করো। সংখ্যালঘুরা আমাদের ভাই, আমাদের বোন। কি ব্যাপার ফাতেমা, তোমরা সবাই কি বিষয় নিয়ে মিছিল করছো? কল্যাণী, আমাদের দেশে নাকি সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। তাদের বাড়িঘর নাকি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে। এ নিয়ে ভারতীয় মিডিয়া সারাক্ষণই গুজব ছড়িয়ে যাচ্ছে। তুমিও তো একজন হিন্দু ধর্মের অনুসারী। তুমি বলো তো, তোমাকে কি আজ পর্যন্ত কোনো মুসলিম অত্যাচার করেছে? অত্যাচার? কিসের অত্যাচার? এটা আমার দেশ, আমাদের সবার দেশ। এই দেশে কেন আমাকে অত্যাচার করা হবে? আমাদের পরিচয়, আমরা তো বাংলাদেশি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম এর বাইরে তো আমাদের প্রধান পরিচয় আমরা মানুষ। আমাকে কি অত্যাচার করতে আসবে বলো তো? আমি তো এদেশেরই নাগরিক। হ্যাঁ, আমরাও তো সেটাই বলছি কল্যাণী, কিন্তু ভারতীয় মিডিয়া বারবার মিথ্যা নিউজ প্রচার করছে। মুসলিমরা নাকি সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে। ফাতিমা, আমরা আসলে ভালো থাকি, সবাই মিলেমিশে থাকি, সেটাই ওরা চাচ্ছে না, বুঝেছো? ফাতিমা শোনো, ওরা চাচ্ছে হিন্দু মুসলিমকে ভাগ করে ওদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করা আর শান্তি বিনষ্ট করা। আমাদের ওসব অপপ্রচারে একদম কান দিয়ে যাবে না। এ সময় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে কল্যাণী, তুমিও চলো আমাদের মিছিলে। ভারতীয় আগ্রাসন বন্ধ করো, বন্ধ করো, মিথ্যা নিউজ প্রচার বন্ধ করো, বন্ধ করো। সংখ্যালঘুরা আমাদের ভাই, আমাদের বোন। এদেশে কোনো সংখ্যালঘু অত্যাচার হচ্ছে না, হচ্ছে না। ভারতীয় আগ্রাসন বন্ধ করো, বন্ধ করো, মিথ্যা নিউজ প্রচার বন্ধ করো, বন্ধ করো। ভারতীয় আগ্রাসন বন্ধ করো, বন্ধ করো, মিথ্যা নিউজ প্রচার বন্ধ করো, বন্ধ করো।
সংখ্যালঘুরা আমাদের ভাই, আমাদের বোন। এদেশে কোনো সংখ্যালঘু অত্যাচার হচ্ছে না। আরে তোমরা সবাই কি নিয়ে মিছিল করছো? কাকাবাবু, আপনি কি টিভিতে খবর দেখেন না? আজ বেশ কয়েকদিন ধরে ভারতীয় মিডিয়ায় প্রচার হচ্ছে যে আমরা নাকি আমাদের দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার করছি, তাদেরকে মেরে এই দেশ থেকে তাড়িয়ে দিচ্ছি, তাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছি, কেউ বাড়ি থেকে বের হতে পারছে না, বাজার ঘাট করতে পারছে না, সবাই নাকি না খেয়ে মরছে। এইসব নিউজ ভারতের মিডিয়াতে প্রচার করা হচ্ছে। কি বলো ওমর? আমার চোখে তো এরকম কিছুই পড়েনি। আমরা তো এই মহল্লায় হিন্দু মুসলিম অনেক বছর থেকে একসাথে বসবাস করে আসছি, একে অন্যের সুখে দুঃখে মিলেমিশে পাশে থাকি। আর কে সব বলেছে যে আমাদেরকে মুসলমানরা অত্যাচার করছে? কাকাবাবু, এই গুজব মিডিয়া বের হয়েছে যারা আসলে আমাদের শান্তি নষ্ট করতে চাচ্ছে। ওরা চাচ্ছে না যে এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব জাতি মিলেমিশে একত্রে বাস করুক। এখন বুঝতে পেরেছি বাবা, আসলে এমন লোক সকল দেশেই থাকে যারা সব সময় চেষ্টা করে যে কোনো বিষয় নিয়ে রাজনীতি করতে। এই যে সেই সকল মানুষকে বলছি, আমাদের দেশে কোনো সংখ্যালঘু অত্যাচার হচ্ছে না, আমরা এখানে সবাই খুব ভালো আছি। এখানে অত্যাচার হলে তাদের উপরেই হচ্ছে যারা এতদিন মানুষকে জুলুম করেছে, অত্যাচার করেছে। তারা যে ধর্মেরই হোক না কেন, তাদের বিচার তো করতেই হবে। তাদেরকে আপনারা সংখ্যালঘু হিসেবে বিবেচনা করবেন না। খারাপ মানুষের কোনো জাতপাত থাকে না, ওদেরকে শাস্তি পেতেই হবে। তাহলে কাকাবাবু, আপনি সবার উদ্দেশ্যে বলুন, আপনারা সংখ্যালঘুরা এখানে কেমন আছেন? আর আমরা আমাদের দেশে খুব ভালো আছি, আমাদের উপর কোনো অত্যাচার হচ্ছে না। আর যেসব মিডিয়া এতদিন ধরে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এ কথা বলে রাতের ঘুম নষ্ট করে দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা দয়া করে আপনাদের নিজেদের কাজে মন দিন। ভালো করে অন্য দেশের খবর না নিয়ে কোনো গুজব বিভ্রান্তি ছড়াবেন না, আর জাতিগত দাঙ্গা বাঁধাবেন না। আমরা এদেশে খুব শান্তিতে আছি। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। দয়া করে আপনারা আপনাদের নিজেদের কাজ করুন। কাকাবাবু, আমরা তাহলে যাই, আমাদের পুরো মহল্লার মানুষকে সচেতন করতে হবে। যাও বাবা, তোমরা খুব ভালো উদ্যোগ নিয়েছো। এই বিষয়টা সবাইকে জানিয়ে দেওয়া উচিত, আমাদের দেশে যাতে কারো মধ্যে ভুল বোঝাবুঝি না থাকে। নমস্কার বাবা। আচ্ছা ঠিক আছে কাকাবাবু, আমরা আসি, ধন্যবাদ। ভারতীয় আগ্রাসন বন্ধ করো। মিথ্যা নিউজ প্রচার বন্ধ করো। সংখ্যালঘুরা আমাদের ভাই, আমাদের বোন। এদেশে কোনো সংখ্যালঘু অত্যাচার হচ্ছে না। তো ছোট্ট বন্ধুরা, বুঝলে তো, আমাদের এই স্বাধীন সার্বভৌম দেশ নিয়ে অনেকে ষড়যন্ত্র করছে। আমরা সবসময় সেই ষড়যন্ত্রকে রুখে দিব, কখনোই আমাদের মধ্যে বিভেদ তৈরি করব না। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলেই ভাই ভাই। এখানে যে যার ধর্ম পালন করবে, এটাই স্বাভাবিক। এটা আমাদের নবীরও বাণী। আমাদের নবী তো তার বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, যার যার ধর্ম সে পালন করবে, কারো উপর জোর করে ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করা যাবে না। আর আমরা সেটাই করছি। কিন্তু কিছু মানুষ আছে যারা বিভ্রান্তি ছড়িয়ে আমাদেরকে আলাদা করার চেষ্টা করছে। তারা যত ষড়যন্ত্র করুক না কেন, আমাদের বিপদের সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যে কোনো ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ফাতেমা, আজকে তো রাদিয়া আপু মাদ্রাসায় এলো না। রাদিয়া আপু কি অসুস্থ হলো নাকি? হ্যাঁ মিলি, সেটাই তো বুঝতে পারছি না। চলো আমরা বাড়ি যাওয়ার সময় রাতিয়া আপুর সাথে দেখা করে যাই, তাহলে জানতে পারবো। থাকো প্রভু, আমি জমিনে তবু তোমার। আসসালামু আলাইকুম রাতিয়া আপু। ওয়ালাইকুম আসসালাম। আরে ফাতেমা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি আপু। তোমরা কি তোমাদের বাসার জন্য আরো নতুন ফার্নিচার কিনে আনলে নাকি? না ফাতেমা, এই ফার্নিচারগুলো কিনে আনা হয়নি। আমাদের বাসারই ফার্নিচার এগুলো। ওই পিকআপ ভ্যানটায় ওঠানো হচ্ছে। কেন আপু, ফার্নিচারগুলো পিকআপ ভ্যানে ওঠানো হচ্ছে কেন? আপু, এই ফার্নিচারগুলো কি পুরাতন হয়ে গেছে? তোমরা কি এগুলো ফেলে দিতে চাচ্ছ?
ফাতেমা, ফার্নিচারগুলো ফেলে দিতে যাচ্ছে না। আসলে ফার্নিচারগুলো নিয়ে আমরা অন্য বাসায় চলে যাচ্ছি। অন্য বাসা মানে? ঠিক বুঝলাম না, কোথায় আপু? আসলে হয়েছে কি ফাতেমা, আমার আব্বুর এখান থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছে, তাই আমরা আর এই মহল্লায় থাকছি না। আমরা এখন ঢাকায় চলে যাচ্ছি। ঢাকাতেই আব্বুর পোস্টিং হয়েছে। কি বলছো রাদিয়া আপু, তোমরা ঢাকায় চলে যাচ্ছ? তোমার জন্য খুব খারাপ লাগছে আপু, তোমাকে খুব মিস করব আমরা। মিলি, আমিও তোমাদের খুব মিস করব। তোমাদের সাথে কাটানো সময়গুলো আমার সারা জীবন মনে থাকবে। একসাথে সবাই মিলে হই হুল্লোড় করে আমরা প্রতিদিন মাদ্রাসায় যেতাম, কিন্তু সেটা যে আর হবে না, এটা ভাবতে আমার খুব খারাপ লাগছে। তবে এখানে তো আমার কোনো কিছুই করার নেই বলো। আব্বুর যেহেতু ট্রান্সফার হয়ে গেছে, তাই আব্বুর সাথে তো আমাদেরকেও চলে যেতে হবে। হ্যাঁ আপু, তুমি ঠিক কথাই বলেছ। তোমাকে আমরা সবাই খুব মিস করব। তবে তুমি কিন্তু মাঝে মধ্যে আমাদের মহল্লায় বেড়াতে এসো আপু। আমাদেরকে আবার ভুলে যেও না কিন্তু। আর ঢাকায় পৌঁছে ফোন করো, কেমন? হ্যাঁ অবশ্যই, তা তো করবোই ফাতেমা। ওই তো বাবা মা চলে এসেছে, তোমরা তাহলে থাকো, আমরা রওনা দিচ্ছি। আরে ফাতেমা, মিলি, মাইশা, মালিহা, তোমরা সবাই এসেছো, খুব ভালো করেছো। আমরা হঠাৎ করে চলে যাচ্ছি, তোমাদের বাবা মাকেও জানানো হলো না, তাদেরকে তোমরা জানিয়ে দিও। তাহলে আসি আমরা, ভালো থেকো সবাই। ঠিক আছে আঙ্কেল আন্টি, আপনারাও ভালো থাকবেন। আর মাঝে মধ্যে অবশ্যই আমাদের মহল্লায় বেড়াতে আসবেন। ইনশাল্লাহ, অবশ্যই মা, হাতে সময় পেলে অবশ্যই আসবো। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। ঠিক আছে চাচা যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর রাদিয়া তার বাবা মায়ের সাথে তাদের বাড়ির সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেল। আর ফাতেমা, মাইসা, মালিহা মিলে তারা সবাই সেদিকে তাকিয়ে থাকলো। এদিকে রাদিয়ার বাবা আগের শহরে একটি বড় বাসা ভাড়া নিয়েছে। মা রাদিয়া, এই বাসাটাই আমি ভাড়া নিয়েছি মা। দেখো বাসাটা সুন্দর হয়েছে না মা? ভেতরে গেলে আমার বিশ্বাস তোমাদের খুব পছন্দ হবে। হ্যাঁ বাবা, বাসাটা সত্যি খুব সুন্দর, আমারও খুব পছন্দ হয়েছে বাবা। এখন চলো সবাই, আমরা জিনিসপত্রগুলো নিয়ে ভেতরে চলে যাই। এরপর এক এক করে সব জিনিসপত্রগুলো বাসার ভেতরে ঢোকানো হলো। আর 1-2 দিনের মধ্যেই তারা তাদের বাসাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিল। নতুন ছবি আঁকে দেখো তোমায় আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম মা রাদিয়া। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন মা? কিছু কি হয়েছে মা? আব্বু, আমি তো এতদিন রসুলপুর মহল্লার মাদ্রাসায় পড়াশোনা করতাম, কিন্তু এখানে কোথায় পড়বো? এখানে কি আপনার কোনো পরিচিত মাদ্রাসা আছে আব্বু? মা রাদিয়া, শহরে তো মাদ্রাসায় তেমন কেউ পড়ে না, আর কাছাকাছি কোনো মাদ্রাসাও নেই। তুমি তো ওখানে দাখিল পরীক্ষা দিয়ে এসছো, তাই আমি চাচ্ছি এবার তোমাকে আমি কলেজে ভর্তি করে দেব। কি বলছেন আব্বু, আমি কলেজে ভর্তি হব? আমি তো মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছি, এখন আবার কলেজ লাইনে যাব? এটা তো আমার জন্য কঠিন হয়ে যাবে আব্বু। তাছাড়া কলেজে পর্দা করে গেলে তো সবাই আমাকে খ্যাত মেয়ে বলবে। না মা, তুমি যেটা ভাবছো সেটা ভুল। কলেজে পর্দা করে গেলে কেউ তোমাকে কিছু বলবে না। হ্যাঁ, প্রথমে একটু সমস্যা হবেই মা, আস্তে আস্তে দেখবে সবাই তোমাকে বন্ধু বানিয়ে নেবে ইনশাআল্লাহ। চিন্তা করো না মা, আমি কালকেই তোমাকে কলেজে ভর্তি করিয়ে দেব। আর ওই কলেজটা মহিলা কলেজ মা, ওখানে তোমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা আব্বু, ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করবেন সেটাই করুন। পরাজিতা হৃদয়ের পরদিন সকালবেলা রাজ্জাক সাহেব অফিসের উদ্দেশ্যে বের হলো আর তার মেয়ে রাদিয়াকে ডাকতে লাগলো। মা রাদিয়া, রাদিয়া, কোথায় তুমি মা? জলদি এদিকে এসো, কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে মা। তোমাকে আবার কলেজে ছেড়ে দিয়ে আমাকে অফিসে যেতে হবে, তাড়াতাড়ি এসো মা। এই তো আব্বু, আমি রেডি, চলেন। এরপর রাজ্জাক সাহেব তার মেয়ে রাদিয়াকে নিয়ে চলল কল্যাণপুর মহিলা কলেজে। রাদিয়াকে সেই কলেজে ভর্তি করিয়ে দিল। তারপর তিনি রাদিয়াকে সেই কলেজে রেখে তার অফিসে চলে গেল। রাদিয়া ক্লাস করতে চলে গেল। একটু পরে কলেজে স্যার চলে আসলো। রাদিয়া স্যারকে দেখা মাত্রই সালাম দিয়ে দাঁড়িয়ে পড়ল। আসসালামু আলাইকুম স্যার। এ কি,
ক্লাসের সবাই হাসছে কেন? আমি কি এমন করেছি? আমি তো স্যারকে সালামি দিয়েছি। এই মেয়ে, তুমি কলেজে নতুন ভর্তি হয়েছো নাকি? আর তোমার ড্রেসের এই অবস্থা কেন? আবার দেখছি হিজাব পরে মুখ ঢেকে কলেজে এসেছো, আবার দাঁড়িয়ে আমাকে সালাম দিচ্ছ। আমি কি তোমার কাছে সালাম চেয়েছি? কি বলছেন স্যার? আমি সালাম দিয়ে কি ভুল করলাম? সালামের অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি তো আপনার মঙ্গলই কামনা করেছি। তাহলে এখানে ভুল কোথায় স্যার? আমার মঙ্গল কামনা করার তোমার দরকার নেই। আমার ভালো আমি বুঝে নিব। তোমার যেটা কাজ তুমি সেটা করো। আর শোনো, কাল থেকে এমন পোশাক পরে আর কলেজে আসবে না, মডার্ন ড্রেস পরে আসবে, ঠিক আছে? স্যারের এমন কথা শুনে রাদিয়ার মন খুব খারাপ হয়ে গেল আর সে বসে পড়ল। স্যার ক্লাস শেষ করে সেখান থেকে চলে গেল। স্যার চলে যাওয়ার পর কামিনী নামের একটি মেয়ে এসে রাদিয়াকে বলল, হ্যালো, মাই নেম ইজ কামিনী। হোয়াট ইজ ইউর নেম? আমার নাম রাদিয়া। তোমার নামটা কিন্তু সুন্দর রাদিয়া, তবে তুমি এত খ্যাত কেন? তোমাকে দেখে তো ভদ্র ঘরের মেয়েই মনে হচ্ছে। তাহলে নিজের চেহারাটা এমন বোরকার মধ্যে আবৃত করে রেখেছো কেন? তুমি কলেজে পড়ো? এখন তো একটু নিজের স্বাধীনতা থাকা দরকার। খুলে ফেলো বোরকা। কাল থেকে স্যার যেমনটা বলেছে সেভাবেই কলেজে আসবে, কেমন? আর তা না হলে সবাই তোমাকে দেখে হাসাহাসি করবে, তখন তোমার ভালো লাগবে না। তাই তোমাকে সাবধান করে দিলাম। এই তুমি কি বলছো বোন? পর্দা করা তো ফরজ কাজ। আমি আল্লাহর ফরজ বিধান অমান্য করতে পারবো না। প্রয়োজনে আমি কলেজ পড়াই ছেড়ে দিব, তবুও আমি পর্দা করা ছাড়তে পারবো না। পর্দা করা ছেড়ে দিলে নারীর কোনো দাম থাকে না, তখন সেই নারীর অনেক বড় ক্ষতি হয়ে যায়। তোমাকে আমার বলার ছিল বললাম, এখন তুমি যেটা ভালো মনে করবে সেটাই করো। তবে আমরা যে পর্দা করছি না, কই আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না। ক্ষতি হবে বোন, দেখবে একদিন তোমাদের খুব বড় ক্ষতি হয়ে যাবে। আল্লাহর বিধান অমান্য করলে আল্লাহ সহজে শাস্তি দিতে চান না, কারণ আল্লাহ তার বান্দাকে ভালো হওয়ার সুযোগ দেন, তওবা করার সুযোগ দেন। তবে তারপরেও সেই বান্দা তার রাস্তায় না এলে তবে তিনি শাস্তির ব্যবস্থা করেন। তুমি দেখে নিও, কোনোদিন আমার ক্ষতি হবে না, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। এভাবেই সেই দিনের মতো ক্লাস শেষ হয়ে গেল আর রাদিয়া তার বাসায় চলে এলো। বাসায় এসে তার আব্বুকে বলল, আব্বু, আপনি আমাকে কোন কলেজে ভর্তি করিয়ে দিলেন? কলেজের স্যার তো আমাকে বোরখা পরে যেতে মানা করে দিয়েছে। এমন ফেরাউনের মতো স্যারদের কলেজে আমি পড়বো না আব্বু, পড়বো না। স্যার বললেই হবে? এটা মুসলিম দেশ, এদেশে সবার অধিকার আছে নিজের মতো চলাফেরা করার। তোমার বোরকা পরতে ইচ্ছে করে তুমি বোরকাই পরবে, যার মডার্ন ওয়েস্টার্ন ড্রেস পরতে ইচ্ছা করে সে মডার্ন ওয়েস্টার্ন ড্রেসই পরবে। নিজের ইচ্ছা অন্যের উপর চাপিয়ে দিয়ে দিলেই তো হবে না। তোমাকে মডার্ন ড্রেস পরে কলেজে যেতে হবে না মা, তুমি বোরকা পরেই কলেজে যাবে। এরপরেও যদি বোরকা পরে কলেজে যেতে না দেয় তাহলে কলেজে যাওয়ারই দরকার নেই, তুমি বাসাতেই পড়বে। তবে হাল ছাড়া যাবে না মা, আল্লাহর রাস্তায় চললে এমন ছোটখাটো বিপদ আসবেই, আর সব বিপদ থেকে আল্লাহই আমাদের সাহায্য করবে। এভাবে রাদিয়া প্রতিদিন বোরখা পরেই কলেজে যেত। এ নিয়ে কলেজের স্যাররা অনেক কথা বলেছে, কিন্তু রাদিয়া কারো কোনো কথায় পাত্তা দেয়নি। সে তার সিদ্ধান্তে অটল ছিল। একদিন কামিনী আর রাদিয়া হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল। তখন রাস্তা দিয়ে একটা দুষ্টু ছেলে ওদের পেছন পেছন যাচ্ছে আর গান গাচ্ছে। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। এই চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? কি ব্যাপার? কে আপনি? আমাদের পেছন পেছন এরকম গান গাইতে গাইতে আসছেন কেন? আপনার কি পারিবারিক শিক্ষার অভাব আছে নাকি? হ্যাঁ, এই গাইয়া মেয়েটা কি বলে এসব? আমি কি তোর পেছনে পেছনে গান গাইতে গাইতে যাচ্ছি? ক্ষেত মেয়ে কোথাকার, বোরকা পরে নিজেকে একদম ভূতনি বানিয়ে রেখেছে। আমি তোর পেছনে যাচ্ছি না, আমি তো যাচ্ছি ওই সুন্দরী ললনার পেছনে। দেখ ওকে, কি সুন্দর একটা মেয়ে, ওকে দেখেই আমার মনের মধ্যে প্রেমের ঘন্টি বেজে গেছে। সুন্দরী, এই নাও গোলাপ, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। কি, তোর এত বড় সাহস? তুই আমাকে ফুল দিচ্ছিস? এই কথা বলে কামিনী ফুলটা নিয়ে দূরে ছিটকে ফেলে দিল আর ওই বখাটে ছেলেটার গালে একটা চর বসিয়ে দিল আর সেখান থেকে চলে গেল। ওই মেয়ের এত বড় সাহস আমাকে চর মারে, এর জন্য ওকে চরম মূল্য দিতে হবে। কালকেই আমি আমার এই থাপ্পড়ের প্রতিশোধ নেব। এভাবে সেই দিনটি কেটে গেল। পরদিন কামিনী যখন কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় তখন সেই বখাটে ছেলেটা একটা অ্যাসিডের বোতল নিয়ে দাঁড়িয়েছিল। কামিনী সেখানে আসতেই অ্যাসিডের বোতল খুলে কামিনীর দিকে ছুরি মারলো আর কামিনীর সাথে সাথেই চিৎকার করে উঠল, ওরে বাবারে, জ্বলে গেল, পুড়ে গেল, ইস, আহ, ও, বাঁচাও, বাঁচাও আমাকে।
এরপর সেখানকার সবাই তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু অ্যাসিডে তার পুরো শরীরই ঝলসে গেছে। তাকে আর কোনোভাবেই বাঁচানো গেল না। কামিনী ছটফট করতে করতে সেখানেই মারা গেল। কামিনী মারা যাওয়ার পর কল্যাণপুর মহিলা কলেজে সুখের ছায়া নেমে এলো। তখন শিক্ষকরা সবাই বুঝতে পারল যে কামিনীর এই অবস্থা হয়েছে শুধুমাত্র পর্দা না করার জন্য। কামিনী ছাড়া আর যারা যারা সেই কলেজে পর্দা করতো না তারা সবাই ইফটিজিং এর শিকার হচ্ছিল, শুধুমাত্র রাদিয়া ছাড়া। এরপর শিক্ষকরা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে এখন থেকে এই মহিলা কলেজে সবাই বাধ্যতামূলক পর্দা করে আসবে। তো ছোট্ট বন্ধুরা, বুঝলে তো, পর্দা শুধু নারীর সৌন্দর্যকে ঢেকে রাখে না, সমাজের নানা অপরাধ থেকেও রক্ষা করে। নারীদের ফরজ কাজ হচ্ছে পর্দা করা। পর্দার ব্যাপারে কখনোই কোনো নারীকে অবহেলা করা উচিত নয়। পর্দার মাধ্যমে নারীদেরকে তাদের মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই আমরা সবাই চেষ্টা করব সবসময় পর্দার মধ্যে থেকে আমাদের সমস্ত কাজকর্ম করতে। তাহলে আল্লাহ তাআলা আমাদের সেই কাজকর্মের মধ্যে বরকত দান করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।